দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মিস্টার হাইজিন নিউজ রুম আপডেটে। আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। করোনা প্রতিরোধে চীনে উদ্ভাবিত ভ্যাকসিনের এবার পরীক্ষা হবে বাংলাদেশে। টিকার তৃতীয় ধাপের পরীক্ষার জন্য আইসিডিডিআরবিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি। এমন আসার খবরের মধ্যেই 24 ঘন্টায় খবর হচ্ছে গত 24 ঘন্টায় দেশে আরও 37 জন মানুষ করোনায় মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 2459 জন। সংক্রমণের চূড়ায় অবস্থান করলেও দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যা কয়েক সপ্তাহ ধরে শুধু কমছেই। 20 দিনের ব্যবধানে যা নেমেছে প্রায় অর্ধেকে। করোনা সংক্রমণের 134তম দিনে নতুন শনাক্ত হয়েছেন 2459 জন, যাতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,04,525 জনে। গেল 24 ঘন্টায় প্রাণহানি 37 জনের। করোনা বা কোভিড-19 নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। শনাক্ত করবার জন্য সাহায্য করুন এবং সবাই নমুনা পরীক্ষায় সহায়তা করুন। যে বুথগুলো আছে নমুনা সংগ্রহ করার জন্য, আপনারা এই বুথগুলিতে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত নমুনা দিতে পারেন। এমন অবস্থায় আশার আলো দেখাচ্ছে চীনের সিনোভেট কোম্পানির একটি টিকা, যার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা হয়েছে চীনে। সেখানে আশানুরূপ ফল পেয়েছেন গবেষকরা। তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে বাংলাদেশে। এজন্য আইসিডিডিআরবিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল। দেশের 60টি হাসপাতালের 4200 স্বাস্থ্যকর্মীর ওপর চালানো হবে এই পরীক্ষা। এখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর আছে, সেই ইনস্টিটিউশনগুলোর অনুমোদন নিয়ে তারপরে ওনারা এই ভ্যাকসিন ট্রায়াল করবেন। যেহেতু এটা ডবল ব্লাইন্ড প্লেসিবো কন্ট্রোল ট্রায়াল, এখানে 50% ভ্যাকসিন পাবে, 50% ভ্যাকসিন পাবে না, এটাই নিয়ম। এভাবে ট্রায়াল তো সেটার উপর ডিপেন্ড করে ওনারা সেভাবে র্যান্ডম বেসিসে সেটা সিলেকশন হবে। এই ট্রায়ালের সময়সীমা ধরা হয়েছে 18 মাস। সফল হলে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা পাওয়ার আশা করছে বিএমআরসি। সাকসেসফুল হয় তাহলে সবাই পৃথিবীব্যাপী এটার একটি ডিমান্ড থাকবে, সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ অগ্রাধিকার পাবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দর্শক, বাংলাদেশে চীনা ভ্যাকসিনের ট্রায়াল যে বিষয়টি আপনারা রিপোর্ট দেখছিলেন, এটি নিয়ে আমরা একটু পরিষ্কার ধারণা আপনাদেরকে দিতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন। তিনি নির্বাহী পরিচালক বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন এবং তিনি সহযোগী অধ্যাপক আইইউবি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। যদি আমাদেরকে একটু পরিষ্কার করেন যে এই বিষয়টা, চীনের উদ্ভাবিত এই ভ্যাকসিনটা বাংলাদেশের ট্রায়ালের মাধ্যমে, এক ধরনের পরীক্ষার মাধ্যমে আসবে, প্রক্রিয়াটা আসলে কি? তো যেটা হচ্ছে যে কোনো ভ্যাকসিন প্রথমে R&D হয়, প্রি ক্লিনিক্যাল স্টেজে থাকে। তখন ওইখানে যে অ্যানিমেলের উপর ট্রায়াল হওয়ার পর টক্সিসিটি দেখে, তারপর যেটা আসে পরবর্তী ক্লিনিক্যাল ফেজে আসে এবং ফেজ 1, ফেজ 2 এবং আলটিমেটলি ফেজ 3-তে আসে। তো এখন চায়নার যে ভ্যাকসিন, এটা হচ্ছে ফেজ 3 ট্রায়াল। তার আগে তারা 2টা ট্রায়াল কমপ্লিট করেছে। জি জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি, তা এখন যেই জিনিসটা হচ্ছে যে করোনার ভ্যাকসিন নিয়ে যেটা হচ্ছে খুব তাড়াহুড়া হচ্ছে বিশ্বব্যাপী, শুধু চায়না না, ওয়ার্ল্ডের সব কোম্পানি খুব তাড়াহুড়া করছে। এটাই স্বাভাবিক, যেহেতু একটা বড় মহামারী হচ্ছে। কিন্তু যারা ভ্যাকসিন এক্সপার্ট আছেন তারা সবসময় মনে করিয়ে দিচ্ছেন যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট তাড়াহুড়ার বিষয় নয়। হয়তো এখানে দেখা যাচ্ছে যে যারা যেমন গত 25 বছরে 7টা সাকসেসফুল ভ্যাকসিন এসছে, বলা হয় সাকসেসফুল, এখনো শিওর না। তো ওর মধ্যে 4টা ভ্যাকসিন ডেভেলপ করেছে মার্ক ফার্মাসিউটিক্যালস, আমেরিকার। তো তাদের যে সিইও এই গতকাল একটা সাক্ষাৎকার দিয়েছে যে মিডিয়াতে যেভাবে ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়া করা হচ্ছে, টাইম লাইন বেঁধে দেওয়া হচ্ছে, এটা একটা হাইপ। কেননা যে ভ্যাকসিন তো দেওয়া হবে সুস্থ মানুষকে। চিন্তা করেন, 7 বিলিয়ন লোককে ভ্যাকসিন দেওয়া হলো, পরে দেখা গেল যে এটা একটা প্রবলেম তৈরি করলো। তো দ্যাট কুড বি এ ডিজাস্টার ফর হিউম্যানিটি।
দ্যাটস ওয়াই টাইম লাইন বেঁধে দেওয়ার একটা টেন্ডেন্সি হচ্ছে, এর সাথে অনেক বিজনেস জড়িত। কারণ যখন বলা যায় এই কোম্পানি এত 6 মাসের মধ্যে ভ্যাকসিন বাজারে নিয়ে আসবে, তখন দেখা যায় যে এর সাথে শেয়ার মার্কেট ওঠানামা করে, এটা একটা। আর বাংলাদেশের যে ইস্যুটা, বাংলাদেশে এখন ঢাকায় বলা যায় এপি সেন্টার, অনেকে ইনফেক্টেড হচ্ছে। এখন অনেক কিছু দেখার বিষয় আছে। যেমন ধরেন এই ভ্যাকসিনটা কাকে দিবে, যে কি একবার ইনফেক্টেড হয়েছে বা কেউ ইনফেক্টেড হয়নি, কোন ধরনের ক্যাটাগরিকে দিবে। কারণ অনেক ইনফেক্টেড পিপুল আছে যারা অ্যাসিমটোমেটিক, তাদের লক্ষণই প্রকাশ পায়নি। তো একজন ইনফেক্টেড লোককে দিলে যে রিয়াকশন হবে, আরেকটা যদি নন ইনফেক্টেড লোককে যে ওই ভ্যাকসিনটাই দেওয়া হয়, রিয়াকশন ভিন্ন হতে পারে। তো সেই জন্য আমাদের যে হেলথ অথরিটি এই জিনিসটাকে খুবই গুরুত্বের সাথে নিতে হবে। 1, 2 নাম্বার হচ্ছে যে ভ্যাকসিন যাদেরকে দেওয়া হবে তাদের এখানে একটা এথিক্যাল দিক আছে, যে ইনফর্ম কনসেন্ট। যে ভ্যাকসিন, যে কোনো ভ্যাকসিন বা ড্রাগের একটা রিস্ক থাকে। রোগীকে বা যে সুস্থ মানুষ ভ্যাকসিন নিতে ইচ্ছুক, ট্রায়ালে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদেরকে ভালো করে বোঝাতে হবে যে এটাতে রিস্কও হতে পারে। এইটি হচ্ছে মেডিকেল এথিক্স বা সায়েন্টিফিক এথিক্স। আচ্ছা, আপনি তাড়াহুড়ো কথা বলছিলেন, আপনি টাইমলাইন বেঁধে দেওয়ার কথা বলছিলেন, এর সাথে বাজারের বিষয় আছে, পুঁজিবাজারের বিষয় আছে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে এই ভ্যাকসিনের ক্ষেত্রে এই যে এই গ্রুপটার ভ্যাকসিন বিভিন্ন সময়ে আমরা দেখছি যে ভিন্ন রকম ভিন্নতা দেখা যাচ্ছে এক এক দেশ ভেদে। এই করোনার বিভিন্ন রকমের ইস্যু সামনে চলে আসছে। বিশেষ করে যদি আপনাকে মনে করিয়ে দিই, ডেঙ্গুর ক্ষেত্রে এক ধরনের ভ্যাকসিনের কথা বলা হচ্ছিল এবং ফিলিপাইনে কয়েকশো শিশু মারা গিয়েছিল এই ট্রায়ালের সময়। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিশ্চয়ই ভেবে চিনতে তারপরে ধীরে সুস্থেই আনা উচিত। এত তাড়াহুড়া করে সেটা কি বাংলাদেশের মতো এত জনবহুল একটা দেশের জন্য ঝুঁকিপূর্ণ নয়? অবশ্যই ঝুঁকি তো রয়েই গেছে। তো যেই ফিলিপাইনে যে ঘটনা ঘটেছিল, যে সানোফি পাস্তুর ইনস্টিটিউট, তারা ওই ভ্যাকসিন প্রায় 14 বছর গবেষণার পর মার্কেটে নিয়ে আসে। আনার পর তারা কয়েক লক্ষ লোকের উপর দেয়। পরে দেখা গেল তারা শুরুতে বলেছিল সবাইকে ভ্যাকসিন দেওয়া যাবে, কিন্তু পরে তারা ডিক্লেয়ার করে যে এটা তাদেরকেই দিতে হবে যাদের একবার করোনা ডেঙ্গুতে ইনফেকশন হয়েছে। যাদের ডেঙ্গু হয়নি তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া যাবে না। তাহলে এই ভ্যাকসিন যাদের দেওয়া হয়নি তাদের মধ্যে ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয়। আর এই কারণে দেখা যাচ্ছে যে এটার সাথে লিঙ্ক হচ্ছে যে বলে ইমিউন এনহ্যান্সমেন্ট। এই কারণে ধারণা করা হয় অনেক শিশু মারা গিয়েছিল। এখন ডেঙ্গুর করোনা তো আমরা জানি না আসলে ঢাকা শহরে বা বাংলাদেশে কে ইনফেক্টেড হয়েছে, কে হেলথি, এই জিনিসগুলো বিবেচনা আনতে হবে। এইগুলো বিবেচনা আনার কথা বলছেন। যে এই যে আপনি বলছেন যে 14 বছর চেষ্টার পরে তারা বাজারে নিয়ে আসে এবং তারপরে ফলাফল এরকম করে দেখা যায়। আর সেইখানে এই যে 6 মাস 7 মাস ট্রায়ালের পরে যদি এটা নিয়ে আসা হয়, সেটা স্বাভাবিক সেন্সেই বলে যে সেটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে। এবং আরও বেশি ঝুঁকির কথা আপনি বলছেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখন আমরা জানি না যে কার করোনা হয়েছিল, যেহেতু অ্যাসিমটোমেটিক মানুষের সংখ্যা বেশি, আপনারা যেটা বলছেন ডক্টররা, সেই ক্ষেত্রে করণীয় কি? এখানে যেটা করণীয় হচ্ছে যে আমাদের যারা ভ্যাকসিন ট্রায়াল করবেন, ট্রায়ালের সাথে ইনভলভ হবেন, বাংলাদেশে যে বিএমআরসি বা বাংলাদেশে যা নীতি নির্ধারক আছেন, যারা অনুমতি দিয়েছেন, তারা এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে। কারণ আমাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস ভিন্ন, আমাদের পপুলেশন মেলনারিস্ট মানে পুষ্টিহীনতায় ভোগে, তারপর বৃদ্ধ লোক আছে, শিশু আছে, এবং আরো আন্ডারলাইন কোনো ডিজিজ আছে কিনা, এটার সাথে রিয়াকশন হবে কিনা, এই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে নিশ্চিত করতে হবে। তা না হলে দেখা গেল যে ভ্যাকসিন দিল, কিন্তু ভ্যাকসিন যেহেতু সুস্থ মানুষকে দেওয়া হয়, আর যে কোনো ড্রাগ দেওয়া অসুস্থ মানুষকে। তো এইটা মেডিকেল এথিক্সের বড় অংশ, যে আমাদের ওইটাকে এনশিওর করতে হবে। জি ডক্টর সরোয়ার, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা এই বিরতির পর এসে এই আলোচনায় আবার অংশ নেব। থাকুন আমাদের সাথে। বাংলাদেশে চীনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হচ্ছে, সেটা নিয়ে ডক্টর মোহাম্মদ সরোয়ারের সাথে আমরা কথা বলছিলাম। তার আগে একটি খবর আপনাদেরকে জানিয়ে যাই। সংক্রমণ শুরুর পর থেকেই দেশে খুব দ্রুত জিন পাল্টাচ্ছে করোনা ভাইরাস।
এই পর্যন্ত পাল্টেছে কমপক্ষে 590 বার, যার 8টিরই নজির নেই সারা বিশ্বের কোথাও। সারা দেশের 171টি নমুনার জিন রহস্য উন্মোচন করে এমন দাবি করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR। বিজ্ঞানীরা বলছেন যে দেশের শনাক্ত ভাইরাসটির সাথে মিল পাওয়া যাচ্ছে ইটালি এবং বেলজিয়ামের ভাইরাসের সাথে। করোনা ভাইরাসের গতি প্রকৃতি নির্ধারণে এর জিনোম সিকোয়েন্স বা জীবন বৃত্তান্ত পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে দেশের গবেষকরা সব মিলিয়ে 222টি নমুনার জীবন বৃত্তান্ত উন্মোচন করেছে। এর মধ্যে সরকারের শিল্প ও গবেষণা পরিষদ বা BCSIR এর গবেষক দল এই কাজ করেছে 171টি করোনা ভাইরাসের, লক্ষ্য 3 শতাধিক। সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে বাংলাদেশের সংক্রমণে দায়ী ভাইরাসে D614G স্ট্রেন শনাক্ত হয়েছে 95%, আর ভাইরাসটি জিনোমিক পর্যায়ে রূপ পরিবর্তন করেছে 590 বার, আর প্রোটিন লেভেলে যা 273 বারেরও অধিক। বাংলাদেশের শনাক্ত স্ট্রেন পাওয়া গেছে মূলত ইতালি, বেলজিয়াম, স্পেনে। 14টা যেহেতু আমরা সব স্পেসিমেন্টে আমরা পেয়েছি, সব নমুনায় পেয়েছি, এবং আমরা বলছি এই একটা ইসের কারণে আমাদের যে এটা সংক্রমণটা এটা বাড়ছে আর কি। নতুন নতুন অস্বাভাবিক যে জীবাণুগুলি সাধারণত মানবদেহে সংক্রমণ করে না, এই রকম কিছু জীবাণুর জিন এই গবেষণায় খুঁজে পাওয়া গেছে। দেশে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স ডেটা প্রকাশ করা হয়েছে বৈশ্বিক সংস্থা NCVI এবং GISAID-তে, যা সারা বিশ্বে করোনা মোকাবিলায় কোনো পদক্ষেপ নেয়ার উন্মুক্ত তথ্য ভান্ডার। তাৎক্ষণিকভাবে এই ডাটাগুলো হেল্প করবে যারা করোনার চিকিৎসা দিচ্ছেন, করোনার ওষুধ যে সমস্ত ফার্মাসিউটিক্যালস তৈরি করছেন, তারা এই জিনোম সিকোয়েন্সের রেজাল্ট থেকে বুঝতে পারবেন যে কোন কোন ওষুধ রোগীর জন্য কাজ করবে। গবেষণার জন্য ইউনিভার্সিটি অব মেলবোর্ন এবং ইউনিভার্সিটি অব নটিংহামের সাথে চুক্তি করেছে BCSIR। বিজ্ঞানমন্ত্রী জানান, করোনার ওষুধ উৎপাদনে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছে মন্ত্রণালয়। আমেরিকা আর ব্রিটেন মিলে যে কাজটা করছে, বিশেষ করে ওষুধের ক্ষেত্রে, সেখান থেকে আমরা যোগাযোগ করেছি। তো তাদের একটা মিনিমাম হিসেবে তোমরা অন্তত 300টা যদি আমাদের কাছে একটা স্টাডি করে দিতে পারো, দেন উই অলসো কনসিডার বাংলাদেশ। এছাড়াও কিন্তু তারা অন দেয়ার ওন, কারণ আপনারা জানেন বিজনেসম্যান তো তারা করবেই। BCSIR বলছে ভ্যাকসিন গবেষণার অংশীদার হতে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগও শুরু করেছেন তারা। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। এর আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম বাংলাদেশে চীনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হচ্ছে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন। আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর সরোয়ার। একটু যদি পরিষ্কার করেন যে আমাদের যে ইমিউন সিস্টেমটা, সেইখানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম জিনিস দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে এই যে ট্রায়ালের কথা যে বলা হচ্ছে, এই ট্রায়ালটা হবে কোন প্রক্রিয়া এবং কাদেরকে আপনারা বেছে নেওয়ার জন্য বলছেন? তো এই জিনিসটা আমরা যদি একটু ক্লিয়ার করি, ভ্যাকসিনটা কাজ করে হচ্ছে যে আমাদের বডিতে যে ইমিউন সিস্টেম আছে, প্রতিরক্ষা ব্যবস্থা, ওইটাকে ম্যানিপুলেট করা হয়। তো যখন একটা ওইটাতে ম্যানিপুলেট করা হবে, যখন করোনা ভাইরাস যখন ইনফেক্ট করবে, তখন ওই করোনা ভাইরাসের এগেনস্টে ওই অ্যান্টিবডিগুলো তৈরি করবে। তো এখন দেখা যাচ্ছে যে 1960 সালের পর থেকে কিছু কিছু ভাইরাসের বিরুদ্ধে, বিশেষ করে রেসপিরেটরি ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, যে হাইপার ইমিউন রিয়াকশনের কারণে, মানে ইমিউন ব্যাকফায়ার বলে, যে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা নিজের বিরুদ্ধেই কাজ শুরু করে। যদি এইটার ভ্যাকসিনের ডোজ, তারপর তার আন্ডারলাইং কন্ডিশন, অনেক কিছু আননোন ফ্যাক্টর আছে যেটা এখনো বিজ্ঞানীরা জানেন না আসলে। তো যার ফলে হচ্ছে যে, যেমন ধরেন করোনা ভাইরাস, বিড়ালের করোনা ভাইরাসের উপর একটা ভ্যাকসিন ট্রাই করা হয়েছিল, তাদের ক্ষেত্রে ইমিউন রিয়াকশনগুলো হয়েছিল। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের যে এই কোভিডের কারণে বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন, এবং তার বডির যে মেজর মেকানিজম হচ্ছে সাইটোকাইন স্টর্ম, মানে ঝড়। তো নিজের ইমিউন সিস্টেম হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। তো এখন এই ভ্যাকসিনটা যেহেতু এইটা একটা হাইপার ইমিউন রিয়াকশন তৈরি করে, বিশেষ করে ধরেন যারা ওবিস আছে, মোটা মানুষ, এবং বয়স্ক এবং ডায়াবেটিস, হার্ট ডিজিজ আছে, তাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে। তবে ওই জিনিসগুলো ঠিক মতো যেন অ্যাড্রেস করা হয়, আমাদের যারা বিশেষজ্ঞ আছেন টিমে, তারা এই জিনিসগুলো এনশিওর করবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ডক্টর সরোয়ার।
ডক্টর সরোয়ার, তিনি নির্বাহী পরিচালক বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন। দর্শক, আমাদের সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির, ফিরছি একটু পর। মিস্টার হাইজিন নিউজ রুম আপডেট আপনারা দেখছেন। এবারে জানাবো বিজনেস 24 শিরোনাম। করোনা মোকাবিলায় সরকারকে $310 কোটি সহায়তা দাতাদের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের তাগিদ। করোনাকালে কেনাকাটায় কমেছে কাগুজে নোটের ব্যবহার, গ্রাহকদের আস্থা বাড়ার প্রভাব বলছেন খাত সংশ্লিষ্টরা। করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় বাজেট পাশের আগের 3 মাসে সরকারকে $310 কোটি সহায়তা দিয়েছে দাতারা। টাকা খরচে সরকারের তদারকি বাড়ানোর পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের। মাসুম মিয়া রিপোর্ট। করোনা মহামারীতে স্থবির ব্যবসা বাণিজ্য, পুরোদমে চলছে না মিল কারখানার চাকা। সব মিলিয়ে তলানিতে ঠেকেছে রাজস্ব আয়। দেশে দেশে বাজেট বাস্তবায়নে অনেকেই হাত পাচ্ছেন বৈশ্বিক বিভিন্ন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ও দাতাদের কাছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত 3 মাসে দাতাদের কাছ থেকে সরকার $310 কোটি সহায়তা পেয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 26,000 কোটি টাকার কিছু বেশি। এই অর্থের বড় অঙ্কই এসেছে বিশ্বব্যাংক থেকে, তারা দিয়েছে $160 কোটি। একই সময় $60 কোটি 28 লাখ এসেছে এডিবির কাছ থেকে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর থেকে সহায়তা মিলেছে $73 কোটি। এইসব অর্থ ব্যয় হবে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে দুর্দিনের এই সহায়তাকে যথেষ্টই বলে মনে করছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। যথেষ্ট একটু সাবধানতার সাথে ব্যবহার করতে চাই শব্দটা, কারণ কর্মসূচি যেগুলো দেয়া আছে বাজেটে, এইগুলা কিন্তু যথেষ্ট না। স্বাস্থ্য খাতের কর্মসূচি, সামাজিক সুরক্ষা খাতের কর্মসূচি, এগুলো আমাদের প্রয়োজনের তুলনায় অনেক কম। এই মুহূর্তে সরকারিভাবে অর্থের যথাযথ খরচ করাকে বড় চ্যালেঞ্জ বলেই মনে করেন অর্থনীতিবিদরা। এজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের পরামর্শ তাদের। আমাদের আসলে চাহিদা আরও অনেক বেশি, আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা আরও বেশি অনুদান পাই, আমাদের বাজেটারি সাপোর্ট হিসেবে যেন আরও অর্থ আমরা পাই, গ্রান্ট হিসেবে বা সফট লোন হিসেবে। এই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আমরা এই সহায়তা পেলাম ঠিকই, কিন্তু এগুলোকে ঠিক মতো কি ব্যবহার করতে পারছি, এই দিকে আমাদের নজর দিতে হবে। কারণ প্রত্যেকটা প্রকল্প আমাদের ঠিক মতো তৈরি করতে হবে এবং একই সঙ্গে তৈরি প্রকল্পের জন্য যদি সহযোগিতা নেই তাহলে এগুলো মনিটর করতে হবে। আমরা রেজাল্টস বেসড মনিটরিং, অর্থাৎ আমরা যে কাজে নিয়েছি এই সহযোগিতা, সেই কাজে আমরা ঠিক মতো ব্যবহার করতে পারছি কিনা। সূত্র বলছে, দাতাদের কাছ থেকে পাইপলাইনে আছে আরও $200 কোটি মতো সহায়তা। দাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ বাড়াতে অর্থনৈতিক কূটনীতি আরও বাড়ানোর আহ্বান জানান অর্থনীতিবিদরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। কোরবানির পশুর হাটে জাল নোটের দৌরাত্ম্য ঠেকাতে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এমন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও চৌকস, সব ধরনের অনিয়ম রোধে তারা বেশ তৎপর। এখন সেমিনারের শুরুতে ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ বলেছেন যে কোরবানি হাটে সামাজিক নিরাপত্তা রক্ষায় গুরুত্ব দিতে হবে। পশু সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি এবং দাম বাড়ানোর সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের কার্যক্রম নজরদারির আহ্বান জানিয়েছেন তিনি। বক্তারা বলেছেন, কোরবানির পশুর হাট থেকে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং ক্রেতা বিক্রেতাদের মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা জোরদার করতে হবে। অবস্থা আমরা মনে করি যে অতীতের আইন শৃঙ্খলা। করোনাকালে দেশে বেশ বেড়েছে অনলাইন কেনাকাটা, তবে পণ্যের মূল্য পরিশোধে গ্রাহকদের আগ্রহ কমেছে কাগজের নোটের ব্যবহার। বেশিরভাগ ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে অনলাইনে পণ্য বেচা বিক্রি হলেও ধীরে ধীরে বাড়ছে ক্যাশলেস পেমেন্ট। খাত সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল নিরাপত্তা, বিশ্বাসযোগ্যতা এবং নতুন প্রযুক্তির ব্যবহারে দেশে ক্রেতাদের আস্থা বাড়ছে ধীরে ধীরে। ইফতেখার আলম রিপোর্ট করেছেন। গেল 6 মাস ধরে বিশ্ব বাণিজ্যে করোনার ভয়াল থাবা।
থমকে গেছে স্বাভাবিক ব্যবসা বাণিজ্য। কিছুটা বাধ্য হয়ে বেচা কেনার ভিন্ন পথ অবলম্বন করছে মানুষ। এরই হাত ধরে অভ্যেস বদলে তৈরি হচ্ছে নতুন বাণিজ্য ব্যবস্থা। লেনদেনে নগদের বদলে ব্যবহৃত হচ্ছে কার্ড, মোবাইল ওয়ালেট কিংবা কয়েন, কুপন। সেলফোর্সের শপিং ইন্ডেক্স বলছে করোনায় বিশ্বজুড়ে ডিজিটাল কমার্সের ব্যবহার বেড়েছে 20%। এর মধ্যে অস্ট্রেলিয়ায় 30, ভারতে 49, চীনে 55 এবং জাপানে 34% মানুষ অনলাইনে কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন। দ্বিতীয় হলো বাংলাদেশেও বাড়ছে এই পরিধি, তৈরি হচ্ছে ক্ষেত্র। এখন থেকেই আমরা যদি একটা প্রপার ইকোসিস্টেম প্রিপেয়ার করতে পারি, তাইলে সেটাকে আমরা ইউজ করে আমরা আমাদের যে কাস্টমার আছে তাদেরকে আমরা ক্যাশলেস যে পেমেন্ট সেটার দিকে আমরা আরো বেশি নিয়ে আসতে পারবো। বাড়ছে অত্যাধুনিক নিরাপত্তা ও পদ্ধতি সহ লেনদেনের ব্যবহারও। মাস্টার কার্ডের এক জরিপে দেখা যায় বিশ্বজুড়ে 79% মানুষ এখন এই পদ্ধতিতে লেনদেনে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এশিয়া মহাদেশে যা 91%। কার্ড ও মোবাইল গেটওয়ে দিয়ে অর্থের লেনদেনেরও এই ব্যবহার ভবিষ্যতের ব্যবসায় অন্যতম শক্তি হিসেবে কাজ করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ক্যাশ অন ডেলিভারি এবং ডিজিটাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে প্রায় 10 থেকে 15% ইনক্রিজ হয়েছে, এবং এটা যদি আমরা চালিয়ে যেতে পারি, এই নতুন সলিউশন যেটা আমরা ক্যাশলেস পে লঞ্চ করলাম, এটা পরবর্তী স্টেপগুলো যখন যথাযথভাবে লঞ্চ হয়ে যাবে এবং সেক্ষেত্রে বাংলা কিউআর এর একটা ভূমিকা এসে যাবে, তখন আমরা আশা করতে পারি যে এই ট্রানজ্যাকশনটা আরও বাড়বে। করোনার মাঝে দেশের অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রমে ব্যাপকতা এনেছে অনলাইন পেমেন্ট গেটওয়ে। সংশ্লিষ্টদের দাবি, এই ইকোসিস্টেম দেশে প্রথমে পুরোপুরি সচল না থাকলেও পরবর্তীতে বাড়তে থাকে চাহিদা। এই প্রসেসটা যত ইজি করা যাবে তত বেশি ডিজিটাল ট্রানজাকশন পপুলারিটি পাবে, এবং সরকারের পক্ষ থেকে ডিজিটাল ট্রানজাকশনকে উৎসাহিত করার জন্য এই সব রকম ডিজিটাল ট্রানজাকশনের উপর থেকে ভ্যাট সরিয়ে নেওয়া হোক। ডিজিটালাইজেশনের মাধ্যমে অর্থের লেনদেনের বিষয়টি আগামী দিনে লেনদেন প্রক্রিয়া নির্ধারণ করবে বলে মত সংশ্লিষ্টদের। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। মিস্টার হাইজিন নিউজরুম আপডেটে আরো একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর। মিস্টার হাইজিন নিউজরুম আপডেট আপনারা দেখছেন চ্যানেল 24-এ। বিজনেসের খবর আপনারা দেখছেন। সূচকের নেতিবাচক প্রবণতায় শেষ হলো দেশের 2 স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমে প্রায় 18 পয়েন্ট, তবে আগের কর্মদিবসের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 8 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক এবং লেনদেন দুটি কমেছে। সূচকের নেতিবাচক ধারায় শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। সপ্তাহের প্রথম কর্মদিবসে শুরুই হয় নিম্নমুখী প্রবণতা দিয়ে। প্রথম ঘন্টায় ডিএসইএক্স নেমে আসে 4036 পয়েন্টে, তবে শেষ ঘন্টায় সূচক কিছুটা বেড়ে দাঁড়ায় 4050 পয়েন্টে। যদিও তা আগের কার্যদিবসের চেয়ে 18 পয়েন্ট কম, তবে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 8 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 49টির, কমেছে 78টির, আর অপরিবর্তিত ছিল 200টির দাম। আজ ডিএসইর লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন দুটোই কিছুটা কমেছে। সার্বিক সূচক সিএএসপিআই প্রায় 39 পয়েন্ট কমে দাঁড়ায় 11,519 পয়েন্টে, আর লেনদেন হয় 6,71,00,000 টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 28টির দাম বাড়ার বিপরীতে কমে 50টির, আর অপরিবর্তিত ছিল 81টির দাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঢাকার রামপুরা উপশাখায় শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। করোনাকালে খুচরা বিক্রেতা, কর্মী এবং ভোক্তার শারীরিক নিরাপত্তা নিশ্চিতে এক্সপার্ট স্যানিটাইজেশন সার্ভিস চালু করেছে বার্জার পেইন্টস। এই সেবার আওতায় পণ্য সরবরাহ এবং পেইন্টিংয়ের সময় বিক্রেতা এবং কর্মীদের অবশ্যই সুরক্ষা সরঞ্জাম এবং জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে হবে। রোববার এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নির্মাণ এবং আবাসন খাতের কার্যক্রম স্বাভাবিক করতেই বিক্রেতা এবং কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কারণ আমাদেরকেও এরকম অন্যান্য দেশের বাইরের খবর, আটকে গেছে ব্রেক্সিট পরবর্তী ইউরোপীয় ইউনিয়নের প্রথম বাজেট। তবে প্রস্তাবিত বাজেট পাশের লক্ষ্যে সম্মেলনের সময় বাড়ানো হয়েছে 1 দিন।
করোনায় বিধ্বস্ত অর্থনীতিকে চাঙা করতে 1,85,000 কোটি ইউরোর বাজেট পাশের লক্ষ্যে শুক্রবার ব্রাসেলসে ইইউ এর সদর দফতরে শুরু হয় এই সংস্থাটির বাজেট সম্মেলন। তবে নির্ধারিত 2 ধরে ব্যয় বাড়ানোর প্রস্তাবের পক্ষে বিপক্ষে তর্কের পরও অনুমোদন পায়নি প্রস্তাবিত বাজেট। তবে জোটভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধির পরিকল্পনায় সম্মতি দেন প্রতিনিধিরা। একই সঙ্গে ব্যবসায়িক অংশীদারদের সহযোগিতা নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা হয়েছে এই সম্মেলনে। দর্শক, এই ছিল আমাদের মিস্টার হাইজিন নিউজ রুম আপডেট। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন।